খুশি থাকি। তো এখন আমি যেটা করব সেটা হলো যে একটু শুরু থেকে করব, যাতে করে আমাদের একটু মানে সুবিধা হয়। কথা শুনতে পাচ্ছ তো না? এবং স্ক্রিন দেখা যাচ্ছে তো না? আচ্ছা, তো আমার সাথে একটু করো, কারণ হচ্ছে আর যারা স্পেশালি 65D কারা কারা আছে একটু বলো তো, দু একজন 65D আচ্ছা। জি স্যার 65D। আচ্ছা, আর 65 এনএ থেকে আছো না ইমন? জি স্যার আছি স্যার। আর 65 ও থেকে মেহেরাব আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, তো যারা জয়েন করতে পারবে না ওদের কাছে আমার ইনফরমেশন পৌঁছায় দেওয়া হচ্ছে তোমাদের দায়িত্ব। ঠিক আছে। তো ঠিক আছে, আমরা ফাইনাল এক্সামে আসলে আমরা জানো যে আমাদের আসলে কোর্স কন্টেন্ট গুলো অত বেশি রিচ না, যার কারণে আমরা আমাদের মতো করে স্টাডি করাই। তো এখন আমরা যেটা করব সেটা হলো যে রিসার্চ ইনোভেশনের ফাইনাল এক্সামে আমরা সবচাইতে বেশি টাইম দিয়েছি হচ্ছে রেজাল্ট সেকশন। তো এখানে অনেকগুলো জিনিস আছে, রেজাল্ট অ্যানালাইসিস এন্ড কম্পারেটিভ অ্যানালাইসিস। হ্যাঁ, কম্পারেটিভ। তো এই জিনিসটা থাকবে, আর একটা হলো যে তোমার এর ভিতরে রিলেভেন্ট অনেক কিছু আছে, সেই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করব। যারা শুধুমাত্র এই টপিকটাকে কভার করতে পারবে তারা ধরো যে প্রায় মানে ভালো একটা নাম্বার এখানে পাওয়া যাবে। হ্যাঁ, তো এটা আর কি। সো আমি এখন কত বাজে দেখি, 8:10। আমি নেক্সট 10 মিনিট এই টপিক নিয়ে কথা বলবো আর কি। তো সবার আগে আমাদেরকে রেজাল্ট বলতে আসলে কি বোঝায়? রেজাল্ট বলতে বোঝায় হচ্ছে যে হোয়াট ইউ ফাউন্ড। হ্যাঁ, তো এই যে হোয়াট ইউ ফাউন্ড এই কথাটাকে বলা হয় হচ্ছে আমার যে ফাইন্ডিংস গুলো থাকবে, যে ফাইন্ডিংস গুলা, সেই ফাইন্ডিংস গুলো হচ্ছে আমার রেজাল্ট। তো এটার সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যুক্ত, সেটা হলো ডিসকাশন। হ্যাঁ, ডিসকাশন। তো ডিসকাশনটাই মূলত হচ্ছে কম্পারেটিভ অ্যানালাইসিস বা অন্যান্য বিষয়ের সাথে ডিরেক্টলি রিলেভেন্ট। তো আমরা যখন কোনো একটা এক্সপেরিমেন্ট শেষে যদি কোনো কিছু পাই সেটাকে আমরা ফাইন্ডিংস বলি, বা আমাদের আউটপুট, সেই আউটপুটটাকেই আমরা বলি হচ্ছে কি রেজাল্ট। তো যেহেতু আমরা এখানে সবাই সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো আমাদের ক্ষেত্রে একটা কমন প্যাটার্ন আছে। স্পেশালি যখন আমরা রিসার্চে টাইপ করেছিলাম যে কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ টাইপ করেছিলাম, সেখানে আমরা জানিছি যে কোয়ান্টিটেটিভ যে রিসার্চটা হয় সেই রিসার্চের রেজাল্ট আউটপুট বা ইয়াগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, নিউমেরিক ভ্যালু হয়, তাই না? বলো তো, মনে আছে কিনা? নিউমেরিক ভ্যালু না? ইয়েস জি স্যার। তো নিউমেরিক ভ্যালু হইলে আমরা যদি মোস্ট কমনলি কিছু চিন্তা ভাবনা করি তাহলে কি আসে, সেই যে অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর, এই ধরনের কিছু তো নাকি? বলো। জি স্যার। ওকে, সো রেজাল্ট হচ্ছে আমার এই সিনারিও বেসিসে গল্প টল্প যাই হাবি যাবি যাই থাকুক, দিন শেষে কিন্তু রেজাল্ট হচ্ছে এই অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর। তো এইগুলোকে আমি হচ্ছে রেজাল্ট বলতেছি। তো রেজাল্টটা বলার সাথে সাথে এখন আমার মাথায় আসতে পারে যে আচ্ছা ঠিক আছে, আমি একটা প্রজেক্ট বা এক্সপেরিমেন্ট কমপ্লিট করলাম, সেই এক্সপেরিমেন্ট কমপ্লিট করা শেষে আমি একটা রেজাল্ট পেলাম 98% অ্যাকুরেসি। ঠিক আছে? সো তোমরা একটা রিসার্চ টিম বাছাই করে নিয়েছো, ইটস ফাইন, বাট এটা কি সম্ভব কোনোদিনও যে আমি একবারে একটা ডেটা সেট চুজ করেছি, সেই ডেটা সেট আমার একটা প্রি-ট্রেন মডেলে অ্যাপ্লাই করেছি এবং 98% অ্যাকুরেসি এসেছে? হ্যাঁ, কাকতালীয়ভাবে সেটা সম্ভব হতেই পারে, বাট প্র্যাকটিক্যালি কি এটা আসলে ইম্পসিবল একটা জিনিস। যদি একবারে চলে আসে সেটাকে আর একটা গবেষণার মানে ধাপ আসলে ওরকম বলা যায় না। তো গবেষণার ধাপটা কি, যে তুমি একটা পার্টিকুলার প্রবলেম স্টেটমেন্ট নিবে, সেই প্রবলেম স্টেটমেন্টের উপরে তুমি কিছু ডেটা ফাইন্ড আউট করবে বা কালেক্ট করবে, সেই ডেটাগুলোর উপরে তুমি অনেক ধরনের প্রসেসিং টেকনিক অ্যাপ্লাই করবে, সেই প্রসেস টেকনিক অ্যাপ্লাই করার পর সেগুলোকে তোমার একটা নির্ধারিত মডেল বা ক্যালকুলেশনে ফেলবে, তারপরে তুমি একটা আউটপুট পাবে। এই প্রসেসটা না, এই প্রসেসটাই তো নাকি? বলো। ইয়েস স্যার। তো এখন আমাদেরকে যদি বলা হয় যে ভাই আমি তো আসলে একটা এক্সপেরিমেন্টে 98% অ্যাকুরেসি পেলাম, কিন্তু এটা আমি শুরুতেই পাবো না, তো আমি কি করছি? প্রথমে আমি র ডেটার উপরে অ্যাপ্লাই করেছি, র ডেটার উপরে আমি একটা সিএনএন মডেল অ্যাপ্লাই করলাম, তো আমি পেলাম কত, 60% অ্যাকুরেসি। আমি কি করলাম যে না, র ডাটা তো ভালো না, র ডাটার সাথে আমি কিছু অগমেন্টেশন ডেটা নিলাম। ঠিক আছে, অগমেন্টেড ডেটা নিলাম,
তখন দেখলাম যে ডেটার পরিমাণটা একটু বেড়ে গেল, একটু রিচ হলো, আমি কি করলাম 70% অ্যাকুরেসি পেলাম। এভাবে কিন্তু অনেক ধরনের মেকানিজম করা যায়। যেমন ধরো যে আমি এখানে বললাম যে একটা মাত্র প্রিপোজিশন টেকনিক বললাম, ঠিক আছে? তো একটা মাত্র প্রিপোজিশন টেকনিক, আমি যদি বলি যে অগমেন্টেশন, এই অগমেন্টেশনের ভিতরে আবার হাজার রকমের টেকনিক আছে, আমরা এটা মানে কম বেশি সবাই জানি। সো আমাদের যদি বলা হয় যে না ঠিক আছে, আমি র ডাটা ছিল হচ্ছে উইদাউট প্রিপোজিশনিং, আর পরে আমি হয়তো বা প্রসেস ডেটা নিলাম, যেটাকে আমি প্রিপোজিশনিং করেছি, অগমেন্টেশন করেছি, কালার গ্রেডিয়েন্ট, হ্যান ত্যান হাবিজাবি অনেক কিছু করেছি, তারপরে আমি অগমেন্টেশন করেছি। তো এভাবে করে কি যে প্রথমে র ডাটা নিলাম 60%, তারপরে আমি অগমেন্টেড ডাটা নিলাম 70%, তারপরে সেটাকে আবার প্রসেস করলাম, সেই প্রসেস ডাটার অ্যাকুরেসি পেলাম 80%। আমি আবার কি করলাম যে বিভিন্ন ধরনের মেকানিজম অ্যাপ্লাই করলাম, সাপোজ ধরো হাইব্রিড টেকনোলজি, অ্যাটেনশন মেকানিজম, ভিশন ট্রান্সফরমার, এই ধরনের অনেক কিছু অ্যাপ্লাই করে 4টা-5টা ধাপ শেষে আমি পেলাম হচ্ছে এই কাঙ্ক্ষিত 98% অ্যাকুরেসি। সো এভাবেই আমরা কিন্তু একটা রেজাল্ট বিল্ড আউট করি। সো এই যে রেজাল্টটা বিল্ড আউট করলাম, তো রেজাল্ট বিল্ড আউট করার সাথে আমার প্রসেসটা শুরু হয়েছিল একদম ইনিশিয়াল বা বিগিনার্স লেভেল থেকে। হ্যাঁ, একদম বিগিনার্স লেভেল থেকে শুরু হয়েছিল, যেটা আমি শেষ করেছি একটা হেলদি অ্যাকুরেসি দিয়ে। তো এই যে আমি হেলদি অ্যাকুরেসি দিয়ে শেষ করলাম, তো এখান থেকে শুরু হয়েছিল, এখানে যে আমার শেষ হলো, এই পুরো প্রসেসটাকে যে নাম বলা হয় সেই নামকে বলা হয় অ্যাবলিয়েশন স্টাডি। ঠিক আছে? তো আমার এই অ্যাবলিয়েশন স্টাডি সম্বন্ধে থিওরিটিক্যাল কনসেপ্ট জানতে হবে। কি জানতে হবে? যে অ্যাবলিয়েশন স্টাডি কেন ইম্পর্টেন্ট? সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমি একটা এফিসিয়েন্ট আউটপুট বের করতে চাই, আদারওয়াইজ এটা কখনোই সম্ভব নয়। তো আমি যদি করি, মানে অ্যাবলিয়েশন স্টাডি না করি, তাহলে তো আমি বুঝবো না যে আসলে কিভাবে আমার মডেল বা আমার এক্সপেরিমেন্টটা আসলে ডিপ্লয় করতেছে এবং খুব এফিসিয়েন্টলি সেটা ইনক্রিজ করতেছে। তো সেটা আমার জন্য হবে না। সো অ্যাবলিয়েশন স্টাডি একটা ইম্পর্টেন্ট পার্ট। তো তোমাদেরকে রেজাল্ট অ্যানালাইসিস থেকে কোশ্চেন করার সাথে সাথে এই ধরনের অ্যাবলিয়েশন স্টাডি থেকেও তোমাদের অনেক কিছু জিনিস থাকতে পারে। যেমন ধরো যে অ্যাবলিয়েশন স্টাডি কেন জরুরি, অ্যাবলিয়েশন স্টাডি করলে কি হয়, না করলে কি হয়, অ্যাবলিয়েশন স্টাডি করার বেনিফিটস গুলো কি, অ্যাডভান্টেজ গুলো কি, ডিসঅ্যাডভান্টেজ গুলো কি, এবং আমাকে যদি এরকম একটা কম্পারেটিভ দেওয়া হয় যে এরকম প্রসেস দেওয়া হয় 4টা-5টা, যে 1 নাম্বার প্রসেস ছিল এটা, 2 নাম্বার প্রসেস ছিল এটা, 3 নাম্বার প্রসেস ছিল এটা, 4 নাম্বার প্রসেস ছিল এটা, তো এখানে 60% ছিল, এখানে আমার 98%। তো কোন ইয়াগুলোতে সবচেয়ে বেশি ভালো আউটরিচ পারফরমেন্স করেছে এবং কোনগুলো আসলে আমার মডেল পারফরমেন্সের জন্য তুমি এফিসিয়েন্ট বলে মনে করতেছো, সেগুলোকে ফাইন্ড আউট করো। তুমি অ্যাকুরেসি ডিফারেন্স গুলো দেখে তাদের ভিতরে কতটুকু মানে পারফরমেন্স মেজার গুলো করে কতটুকু পারফরমেন্স আপগ্রেড হয়েছে সেটাকে অ্যানালাইসিস করে আমি বলবো যে এই ধরনের মেকানিজম গুলা আমার মডেলের ক্ষেত্রে উন্নত করতে আমাকে হেল্প করছে। সো দ্যাটস ওয়াই অ্যাবলিয়েশন স্টাডিটা আমার এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। সো সিম্পলি বোঝা গেছে কিনা 1 মিনিটের ভিতরে বলো? জি স্যার। আরেকটা বিষয় থাকতে পারে, সেটা হলো যে কম্পারেটিভ অ্যানালাইসিস। হ্যাঁ, কম্পারেটিভ অ্যানালাইসিস বলতে কি বোঝায়? কম্পারেটিভ অ্যানালাইসিস কিন্তু অনেক ধরনের হয়। আমি আমার ক্লাসে আমি 2 ধরনের কম্পারেটিভ অ্যানালাইসিস কথা বলেছি। একটা হলো ইন্টারনাল, একটা হলো এক্সটার্নাল। মনে আছে? বলো, মনে আছে? জি স্যার, মনে আছে। আচ্ছা, মনে আছে ইন্টারনাল এক্সটার্নাল। এখন আমাকে ইন্টারনাল এক্সটার্নাল যাই দিক, মেইন বিষয়টা কি? মেইন বিষয় হলো আমাকে কিছু প্যারামিটারের উপর ভিত্তি করে কিছু অ্যাকুরেসি, কিছু প্রিসিশন, কিছু রিকলের কথা বলা থাকে। বিভিন্ন প্যারামিটার, যে আমি এখানে র ডাটা অ্যাপ্লাই করেছি, আমি এখানে অগমেন্টেড ডাটা অ্যাপ্লাই করেছি, আমি এখানে প্রসেস ডাটা অ্যাপ্লাই করেছি, আমি এখানে হাইব্রিড আর্কিটেকচার অ্যাপ্লাই করেছি, এখানে আমি কাস্টমাইজ মডেল অ্যাপ্লাই করেছি, আমি এখানে অ্যাটেনশন মেকানিজম ইউজ করেছি। তো এরকম অনেক কিছু থাকতে পারে, করে আমাকে একটাই করতে পারে। এখন আমাকে যদি এগুলা অ্যানালাইসিস করতে বলে, আমার কি পারা উচিত নয়? বলো। জি স্যার। ওকে, তারপরে ধরো যে আমরা একটা ইম্পর্টেন্ট টার্ম পড়েছি, যেটা আসলে মিডের একটা টার্ম ছিল, মিডের একটা টপিক ছিল। মিডের একটা টপিক কি? সেটা হলো ইথিক্স। আমি এখানে অন্য একটা কালার, তো আমি সেখানে আমি পড়েছি যে ইথিক্স। যে কোনো রিসার্চ কন্ডাক্ট করতে গেলে আমাকে অবশ্যই ইথিক্যালি খুব স্ট্রং থাকতে হবে, এটা হচ্ছে আমাদের একটা মৌলিক বিষয়। এখন এই ইথিক্সটা ভায়োলেট হতে পারে কোথা থেকে শুরু করছিলাম? একদম শুরু করছিলাম যে প্রবলেম বা হচ্ছে তোমার কি আইডিয়া যদি তোমার মানে চুরি হয়ে যায়, হ্যাঁ, আইডিয়া থেফট হয়ে যায়, সেখান থেকে আমরা শুরু করেছিলাম। যে আমি একটা আইডিয়া ভাবলাম, সেই আইডিয়াটা আমি একটা বন্ধুর সাথে শেয়ার করলাম, সে আমাকে না জানায়, আমাকে অ্যাকনোলেজ না করে একটা টপিক ইমপ্লিমেন্ট করে ফেললো। এটা একটা মানে একটা ধরনের ইলিগাল
আবার আমি আর আমার বন্ধু একসাথে একটা টিম কাজ করা শুরু করেছিলাম, কিন্তু একটা সময় যায় ও পুরো ক্রেডিট নিয়ে নিচ্ছে, আমাকে কোনো ক্রেডিট দেয় না, এটা এক ধরনের ক্রিমিনালিজম। সো এখানে কিন্তু ইথিক্যালি ভায়োলেট হচ্ছে। তার মানে কি, মানে আইডিয়া চুরি হওয়া, তারপরে হচ্ছে আমরা যখন, যেহেতু আমাদের পেপারটা মানে কোর্সটা হচ্ছে পেপার রাইটিং এর উপরে, তো পেপার যখন আমরা পাবলিশ করি তখন দেখা যায় যে অথার সেগমেন্টেশন নিয়ে বা অথার সিরিয়াল নিয়ে আমার একটা মানে ঝামেলা থাকে, যে কে ফার্স্ট অথার হবে, কে সেকেন্ড অথার হবে, এই ধরনের একটা বিষয় থাকে, ঠিক আছে। সো অথার কন্ট্রিবিউশন নিয়ে কিন্তু আমার একটা ইথিক্যালি ভায়োলেট হতে পারে। তারপরে কি হয় যে ডেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, সেই ডেটা চুরি হতে পারে, ডেটা করাপ্টেড হতে পারে, ডেটা ডুপ্লিকেসি হতে পারে। আমি যখন মডেল ইমপ্লিমেন্টেশন করি, সেই মডেল ইমপ্লিমেন্টেশনের জন্য আমার বিভিন্ন ধরনের রিসোর্সের হেল্প প্রয়োজন হতে পারে, সেগুলোকে প্রপার অ্যাকনোলেজমেন্ট না করা, আমি এক্সিস্টিং কোনো ওয়ার্ক থেকে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি কালেক্ট করি, সেটাকে যদি আমি রেফারেন্স হিসেবে ব্যবহার না করি, তাহলে সেটা আমার কিন্তু ইথিক্যালি ভায়োলেট হবে। তার মানে এথিক্সের ব্যাপারগুলো আমাকে জানতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এরপরে আমি একটা ইম্পর্টেন্ট টার্ম আসবো, সেটা হলো যে তোমাদের রেজাল্ট অ্যানালাইসিসে আবার একটু ফিরে যাব। কেন ফিরে যাব? কারণ রেজাল্ট অ্যানালাইসিসে আমি এইবার চেষ্টা করেছিলাম অনেক কিছু ম্যাথমেটিক্যাল টার্ম ইন্টিগ্রেট করা, কিন্তু আমি যেভাবে হোক পারি নাই। কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম ইন্টিগ্রেট করার সময় আমি আমার ক্লাসে অনেকগুলো বিষয় আমি বলেছিলাম, যেমন ধরো যে রেজাল্ট আমি বের করলাম, একটা মডেলের রেজাল্ট আমাকে বলা হলো 95% অ্যাকুরেসি। এই যে অ্যাকুরেসি 95%, এটা নিঃসন্দেহে একটা হেলদি অ্যাকুরেসি, কোনো অসুবিধা নাই। কিন্তু এই হেলদি অ্যাকুরেসি কি সব? আমি বলেছিলাম যে এই অ্যাকুরেসিটাই আসলে সব না। আমি একটা এক্সাম্পল দিই সব সময়, যে আমি একটা মডেল ডেভেলপ করলাম, যে মডেলে 100টা ডেটা আছে, 100টা ডেটার ভিতরে 2টা ডেটা হচ্ছে আমার করাপ্টেড ডেটা। বা যেমন আমি যেটা প্রপার এক্সাম্পল দিই সেটা হলো এরকম, যে তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে আমি একটা ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেম করতে চাই যেখানে ট্রানজাকশনটা ভ্যালিড কি ভ্যালিড না। সো আমার কাছে ভ্যালিড ডেটা আছে 98টা আর ইনভ্যালিড ডেটা আছে 2টা, টোটাল ডেটা আছে আমার 100টা। আমি একটা মডেল ডেভেলপ করছি, নাম দিয়েছি M1। তো এইখানে আমি সেই 100টা ডেটাকে ইন্ট্রোডিউস করলাম। মডেলের মেকানিজম হইলো যে আমাকে যে মডেলই যেটাই বলুক না কেন, সেটা আমাকে বলা হবে যে এটা হলো ভ্যালিড। তাইলে আমি যদি 100টা ডেটা এই মডেলের ভিতরে দেই, তাহলে কতগুলা ভ্যালিড বলবে? 98টা ভ্যালিড বলবে, তাই না? তাই নাকি? বলো। 100টাই তো স্যার ভ্যালিড জি, স্যার। বলবে, যদি আমি 100টা ভ্যালিডের কথা বলে দেই। রাইট, আমি বলতেছি আমরা মানে 100 ভ্যালিড বলবো, 2% ভুল হয় আর কি। 100টাই ভ্যালিড বলবে, তাই না? বিষয়টা হচ্ছে এরকম যে 100টাকেই ভ্যালিড বলে দিল। তাহলে কারেক্ট বললো কয়টা? 98টা। 98টাকে কারেক্ট বলছে, আর ভুল বলছে কয়টা? মাত্র 2টা। তাহলে অ্যাকুরেসি কত? 98%, তাই না? জি স্যার। কিন্তু প্র্যাকটিক্যাল তুমি চিন্তা করো, এই 90% 8% অ্যাকুরেসির কোনো গুরুত্ব আছে আদৌ? না। নাই। সো এটা ডিটারমাইন করতাম কোথা থেকে? এটা ডিটারমাইন করতাম 4টা প্যারামিটার থেকে। একটাকে বলা হয় ট্রু পজিটিভ, একটাকে বলা হয় ট্রু নেগেটিভ, একটাকে বলা হয় ফলস পজিটিভ, আর একটাকে বলা হয় ফলস নেগেটিভ। মনে আছে? জি স্যার। ট্রু পজিটিভ কি? ট্রু পজিটিভ হচ্ছে যেটা আমি বলতেছি আমার যে মানে ট্রানজাকশন রিয়েলি ভ্যালিড, ইয়েস, এটা হলো মানে প্র্যাকটিক্যাল অরিজিনাল ডেটা কি ভ্যালিড। আমার মডেলও বলতেছে ইয়েস, তাই না? আমার মডেল বলতেছে ইয়েস, এটা প্র্যাকটিক্যালি ইয়েস, মানে অরিজিনালি ইয়েস। দুইটাই যদি ইয়েস হয় তাহলে আমি সেটাকে বলতেছি ট্রু পজিটিভ। আমার মডেল বলতেছে যে না, ট্রানজাকশন ভ্যালিড না, এবং অ্যাকচুয়ালি সেটা ভ্যালিড না, তাহলে সেটা কি হবে? ট্রু নেগেটিভ। আমার মডেল বলতেছে ইয়েস, এটা ভ্যালিড, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কি ভ্যালিড নয়, তাহলে কি ফলস পজিটিভ, তাই না? আমার মডেল বলতেছে নেগেটিভ, বাট অ্যাকচুয়ালি সেটা পজিটিভ, তার মানে কি সেটা ফলস নেগেটিভ, তাই না? মনে আছে বলেছিলাম যে? জি জি স্যার। স্যার। জি ওকে, স্যার। এখন এই ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ রেট যত বেশি বাড়বে তত বেশি আমার মডেল ভালো, এটাই তো? জি স্যার। আর ফলস পজিটিভ ফলস নেগেটিভ রেট অলওয়েজ আমাদের এক্সপেকটেশন থাকে যে নিয়ার টু 0 হওয়া, তাই না? এখন এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে যে আসলে ফলস পজিটিভ খারাপ নাকি ফলস নেগেটিভ খারাপ। আমি এখানে দুটো এক্সাম্পল দেই, যে আমি যদি একটা ক্যান্সারের রোগ করতেছিলাম, ক্যান্সারের রোগ তো একজনের হইলো মানে রোগ হয় নাই, বাট আমার বলতেছে যে রোগ হইছে, তাহলে এটা হলো ফলস পজিটিভ। তাহলে ফলস পজিটিভের উপরে আমি সেটা তার যত রকমের মানে ট্রিটমেন্ট পরিচালনা করা দরকার আমি পরিচালনা করলাম। ওকে,
আর আরেকজনের হলো অ্যাকচুয়ালি মানে কি মানে আমার মডেল বলতেছে যে তার হয় নাই, কিন্তু অ্যাকচুয়ালি তার হইছে। তো সেটা হলো আমার ফলস নেগেটিভ। তাহলে ফলস নেগেটিভ করে তো আমি একটা কি করলাম, একটা অসুস্থ ব্যক্তিকে আমি ক্যান্সার ট্রিটমেন্ট দিলাম না। বুঝতে পেরেছো? সো তাহলে আমার কি একটা মানে নেগেটিভ রোল প্লে হতে পারে। এখন কোনটা বেশি খারাপ, এই কোনটা বেশি খারাপ এটা আসলে ডিরেক্টলি বলার সুযোগ নাই। আমার বলার সুযোগ আছে প্রজেক্ট টু প্রজেক্ট ভেদে, প্রবলেম টু প্রবলেম ভেদে। একটা রোগ যদি ছোঁয়াচে হয়, একটা রোগ যদি মানে ধরো যে তুমি মানে খুব ক্লোজলি আক্রান্ত হয়ে যাচ্ছে, তো তখন একটা ফলস নেগেটিভ মেবি ব্যাড ডিরেকশন হতে পারে। আবার আরেকটা ক্ষেত্রে যে তুমি হয়তো বা ছোঁয়াচে না, বাট শুধুমাত্র পার্টিকুলার একটা পার্সনই জড়িত, মেবি সেই ক্ষেত্রে হয়তো বা ফলস পজিটিভটা একটা খারাপ রোল প্লে করতে পারে। সো এটা আসলে কি প্রজেক্ট টু প্রজেক্ট ভেদে ভেরি করবে, এবং তোমার ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটিটার উপর নির্ভর করবে আসলে কোনটা খারাপ তোমাকে ডিটারমাইন করা। সো এইখানে তোমাকে সিনারিও বেস যদি দেওয়া হয় এবং তোমাকে বলা হয় যে অ্যাকুরেসি ম্যাটার করে কিনা, বা ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস নেগেটিভের রোলটা কি, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ভালো হওয়া উচিত, কোনটা কম বেশি হওয়া উচিত, এই ধরনের যদি কথাবার্তা বলা লাগে, তখন তোমাকে এই ধরনের কিছু সিনারিও আলোচনা করা লাগবে। আমি কিন্তু ক্লাসে আরো আরো প্রপারলি মানে বলার চেষ্টা করি, তোমাদেরকে রিমাইন্ডার করে দেওয়ার চেষ্টা করলাম আর কি। জি স্যার। ওকে, তো এখন আসো আমি একটু এখন আসো যে আমি কি কি পড়াইলাম, আসলে ভুলে গেলাম কি কি পড়াইলাম আমি। স্যার রেজাল্ট অ্যানালাইসিস এন্ড কম্পারেটিভ অ্যানালাইসিস এটা বলতেছিলাম। রেজাল্ট পড়াইছি, রেজাল্ট অ্যানালাইসিস পড়াইছি, তারপরে অ্যাপ্লিকেশন স্টাডি, ইথিক্স দ্বারা অ্যাপ্লিকেশন স্টাডির সাথে আরেকটা দিয়া দেয়, এই যে অ্যাকুরেসি, তারপর যে ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, তাই না? মাত্র বললাম যেটা, তারপর ইথিক্স বলি, তাই না? তারপরে তুমি ইয়া ধরো, এই কে কি কিছু বলতেছো? জি স্যার। হ্যাঁ স্যার আমার আগে যে একটা কোশ্চেন স্যার মানে ডিসকাস করছিলেন স্যার, তো ওরকম সিনারিও আসলে স্যার মানে সিনারিও ভেদে আমাদের ফলস পজিটিভ হবে নাকি ফলস নেগেটিভ হবে ওটা আইডেন্টিফাই করা বেশি জরুরি, নাকি আমরা যেটাই দেই ওইটার পক্ষে লজিক দেওয়াটা মানে কোনটা বেশি জরুরি স্যার, নাকি একই আনসার থাকতে হবে যে এই সিনারিওতে এটা ফলস পজিটিভ হবে, এই সিনারিওতে এটা ফলস নেগেটিভ হবে? আমি জানি না বাবা কোশ্চেন কেমন, তবে যদি তোমাকে মেইন আইডেন্টিফাই করতে বলে যে মানে কোনটা আসলে বেশি ওর্স্ট কেস হবে, বা ফলস নেগেটিভের রোল কি, ফলস পজিটিভের রোল কি, সেক্ষেত্রে হয়তো বা তুমি জেনারেল আলোচনা করলেই হবে। আর যদি তুমি স্পেসিফিক ভাবে প্রমাণ করতে চাও, তাইলে এটা নিঃসন্দেহে ফিক্সড আছে, প্রজেক্ট টু প্রজেক্ট ভেদে ফলস পজিটিভ বেশি খারাপ রোল প্লে করবে নাকি ফলস নেগেটিভ বেশি খারাপ রোল প্লে করবে, এটা মোটামুটি ফিক্সড। তো তুমি জাস্টিফিকেশন দিতেই পারো তোমার মতো, বাট এই ক্ষেত্রে আসলে ইউনিক অ্যান্সার হতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পারছি স্যার, মানে আনসারটা মানে চুজ করতে হবে ভালোভাবে। চুজ করতেও লাগতে পারে, জানি না এই ধরনের কোশ্চেন আগে হয়েছে কিনা জানি না, বাট বা পরে হবে কিনা তাও জানি না, বাট এই ধরনের কোশ্চেন অনেক হয়, স্পেশালি মাস্টার্সে তো প্রচুর হয়। আমি যখন মাস্টার্স ডিগ্রি করেছি তখন এগুলা অনেক পেয়েছি আর। ঠিক আছে, তো তারপরে ইথিক্স এর ব্যাপারটা আমি তো বললাম, ইথিক্স অনেক বিষয় বলেছি, সেগুলো দেখবা। তারপরে আছে হলো তোমার কম্পাটিবল অ্যানালিসিস। তারপরে কি আছে জানো, ভুলে যাচ্ছি। কনফিউশন ম্যাট্রিক্স। কনফিউশন ম্যাট্রিক্সই তো যেগুলো বাবা, যে ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, এটাই তো কনফিউশন ম্যাট্রিক্স। কনফিউশন ম্যাট্রিক্সই তো এই ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ আসে। তারপরে কি হলো না, সাবজেক্টের নামই তো ভুলে গেলাম। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট পার্ট মনে আছে, সেটা হলো তোমার হচ্ছে কম্পারেটিভ অ্যানালিসিস। প্রবলেম, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। এই কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের ক্ষেত্রে আমরা তিনটা টার্ম দেখেছিলাম। একটা হলো কি বলা হয় বলো তো, নলেজ প্রোফাইল, মনে আছে? Yes, sir. জি স্যার। নলেজ প্রোফাইল এটা কত, K1 থেকে K8। তারপরে কি কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, সিইপি এটা কত ছিল, EP1 থেকে EP7। আরেকটা ছিল হচ্ছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটি, EA1 থেকে EA5, তাই না? মনে আছে? জি স্যার। তোমাকে যেটা করতে হবে, এবং এটা থেকে অবশ্যই কোশ্চেন আসবে নিঃসন্দেহে, সেটা হলো আমাকে একটা সিনারিও দেওয়া থাকবে, সেই সিনারিওতে আমাকে এই তিনটা জিনিস ম্যাপিং করতে হবে।
তুমি যেটা করবা 8টা 7টা 5টা, তাহলে কত হয়? 8 5 13, 13 আর 7 হলো 20, টোটাল 20টা পয়েন্ট আজকেই মুখস্থ করো। ঠিক আছে, মুখস্থ করে তুমি সেগুলো এটা কি কোশ্চেনে দেওয়া থাকবে না স্যার? দেওয়া থাকবে না। একই কথা বারবার বলো না বাবা, ক্লাসে কমপক্ষে 100 বার বলেছি, এবার দেওয়া থাকবে না। ঠিক আছে, তো এইবার যেটা করবা, এই 20টা পয়েন্ট অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করার পর আমি তো কুইজ নিয়েছি, কুইজেও তো দেই নাই। তো কুইজে যদি আমি দিয়ে দিতাম তাহলে তোমরা বলতা যে এটাই। তো কুইজে দেই নাই, এর জন্য অনেকেই খারাপ করেছো। তো এই ভুল করবা না। কিভাবে অ্যানসার করবে, অ্যানসার করার বিষয়ে আমি মনে নেই, সবগুলো অ্যাট্রিবিউট সম্বন্ধে তোমার জানা থাকা লাগবে। আমি প্রত্যেকটা অ্যাট্রিবিউট সম্বন্ধে তোমাদের ক্লাসে আলোচনা করেছি। তারপরে যদি কোনো স্পেসিফিক অ্যাট্রিবিউট নিয়ে প্রবলেম হয়, তোমরা গ্রুপে টেক্সট করো, আমি চেষ্টা করবো অ্যানসার করতে। এইটার কোনো ইউনিক অ্যানসার নাই, নাই, তবে কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে, সেগুলো অবশ্যই আমাকে ডিটারমাইন করে লিখতে হবে। যেমন আমি কিভাবে অ্যানসার করব, স্পেশালি আমার সেকশন থেকে যারা আছো তাদেরকে রিকোয়েস্ট করতেছি, তুমি প্রথমে সেগমেন্ট করবা 3টা সেগমেন্ট। প্রথমে কেপি, তুমি কেপির জন্য এরকম একটা ঘর করবা। ঘর করার পর K1 থেকে K8 পর্যন্ত ঘর করবা। তারপরে তুমি কোনটাকে ডিটারমাইন করতেছো সেটা টিক চিহ্ন দিবা। ধরো যে আমি কি করলাম, K3 K5 আর K8, এই 3টাকে করলাম। ঠিক আছে, এটা কিন্তু তুমি সবগুলো রাখবা, যেগুলোকে তোমার প্রয়োজন নাই সেগুলোকে তুমি ফাঁকা রাখবা। ঠিক আছে, যেমন K1 K2 K3 K4 K5 K6 K7 আর একটা হচ্ছে K8। এখন তুমি যেটাকে মনে করতেছো যে আছে সেগুলোকে টিক চিহ্ন দিলা। দেওয়ার পর তুমি নিচে জাস্টিফিকেশন নামে একটা এরকম পয়েন্ট লিখবা। ঠিক আছে, জাস্টিফিকেশন দিয়ে K3 তুমি কেন চুজ করেছো। তো K3 আসলে কি বোঝাচ্ছে, ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, এই পয়েন্টটা লিখতে হবে। এটা লিখে তারপর তুমি তার এগেইনস্টে প্রুভমেন্ট দেবা 1-2 লাইনের ভেতরে, যে এই কারণে আমি K3 চুজ করেছি। K8 এটা কি, রিসার্চ আমি কেন দিয়েছি, তো সেটা আমাকে জাস্টিফিকেশন দিতে হবে। ক্লিয়ার? এইভাবে প্রত্যেকটা, এইটা হলো ফার্স্ট সেগমেন্ট। এরপরে আবার তুমি সিইপির জন্য আবার এরকম একটা ঘর করবা, যেখানে EP1 থেকে EP7 পর্যন্ত থাকবে, এবং এখান থেকে অবশ্যই তুমি মেজরিটি দিবা। যারা কুইজে সবগুলা টিক চিহ্ন দিয়েছো তারা নাম্বার অনেক কম পেয়েছো। ফাইনালে যারা সবগুলা টিক চিহ্ন দিয়ে জাস্টিফিকেশন দিবা তারা আরো বেশি নাম্বার কম পাওয়া। এরপরে আসো কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটি EA1, এভাবে EA5 পর্যন্ত যাবা এবং তুমি ম্যাপিং করার চেষ্টা করবা। ম্যাপিং সবসময় মেজরিটি হবে, এইটাই সত্যি, কিন্তু সব হবে না। ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন। এখন আসো নলেজ প্রোফাইলের ক্ষেত্রে। নলেজ প্রোফাইলের ক্ষেত্রে সবচাইতে ক্রুশিয়াল টার্ম হচ্ছে K1 K2 K3। K1 এ হচ্ছে আমার ন্যাচারাল সায়েন্স, K2 তে হচ্ছে ম্যাথ, K3 তে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। আমি ক্লাসে বলেছিলাম, যদি তোমার প্রবলেম বা সিনারিও দেখে মনে হয় এটা ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালসকে ম্যাপিং করে, তাহলে সাধারণত ন্যাচারাল সায়েন্স এবং ম্যাথমেটিক্সকে ম্যাপিং করার প্রয়োজন হয় না। স্পেশাল কিছু কমপ্লেক্স সিনারিওর ক্ষেত্রে আমরা ম্যাথকে চুজ করতেও পারি, কিন্তু ন্যাচারাল সায়েন্সকে করার প্রয়োজন হয় না। সো এর জন্য তোমরা ডিটারমাইন থাকবা যে যদি তুমি কখনো K3 কে ডিটারমাইন করো, তাহলে K1 K2 তুমি নাও দিতে পারো, এবং এখানে দিলে আসলে নেগেটিভ মার্কিং খাবা। সেকেন্ড হচ্ছে স্যার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালের একটা এক্সাম্পল যদি দিতেন স্যার, মানে এরকম থাকলে। ফান্ডামেন্টাল ধরো তুমি একটা প্রেডিকশন সিস্টেম ডেভেলপ করতেছো, যেখানে তুমি একটা কমপ্লেক্স ডেটা সেট নিয়েছো, মেবি ইমেজ ডেটা সেট। সেখানে তুমি কিছু মানে ডিপ লার্নিং বা মেশিন লার্নিং এর মডেল অ্যাপ্লাই করতেছো। এখন দেখো, এই মেশিন লার্নিং মডেল ডিপ লার্নিং মডেল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ছাড়া কি সম্ভব? না, বলো না স্যার। তাহলে এটা অবশ্যই কি ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস এর কনসেপ্ট, তাই না? জি স্যার। তোমাদের একাডেমিক কারিকুলাম যদি চিন্তা করো, তোমরা কি করেছো, ম্যাথ 1 থেকে শুরু করেছো, ম্যাথ 1 ম্যাথ 2 ম্যাথ 3 পড়ার পরে কিন্তু তুমি স্ট্যাটিস্টিক্স করেছো। তার আগে কি করেছো? না স্যার। তার মানে কি, স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস এর কমপ্লেক্স, আর ম্যাথ অনুযায়ী অ্যালজেব্রা হাবিজাবি যেগুলো ছিল ওগুলো ছিল হলো তোমার ম্যাথ 1 ম্যাথ 2। বুঝতে পেরেছো? এখন তুমি স্ট্যাটিস্টিক্সকে অ্যালাইন করতেছো, এটা মানে হলো তুমি অ্যালজেব্রাকেও নিয়ে আসতেছো, তুমি ওই কি বলে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনকেও নিয়ে আসতেছো, তাই নয় কি? জি স্যার। তার মানে K3 কে ম্যাপিং করলে তোমার এই দুইটা না করলেও চলে। এখন এটা কি মহাপাপ করা?
আসলে মহাপাপ না, হতেই পারে, কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা করবা না। ক্লিয়ার? জি স্যার, তাহলে স্যার মানে কোশ্চেনে যদি স্যার মডেল অ্যাকুরেসি মানে মানে এই মডেল ইউজ করছি এভাবে বলা থাকে স্যার, তাহলে মানে জেনারেলি বোঝা যাচ্ছে স্যার K1 K2 বাদ চলে যাবে স্যার। জেনারেলি বোঝা যাচ্ছে K1 K2 বাদ যাবে বিষয় না, জেনারেলি বোঝা যাচ্ছে এটা ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস এর ভেতরে পড়বে। এখন ইন্ডিভিজুয়াল ফান্ডামেন্টাল ভিতরে পড়লে K1 K2 বাদ যায়, সেই হিসেবে বলতে পারো। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এরপরে আসো K8। K8টা হচ্ছে রিসার্চ। রিসার্চের কাজ কি? রিসার্চের কাজ হচ্ছে যে তুমি একটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম করবা, তার মিনিমাম একটা ডেপথ অফ নলেজ থাকে, সেই ডেপথ অফ নলেজে কমপ্লিট করা হচ্ছে রিসার্চটা। এর জন্য K8টা আমাদেরকে ম্যান্ডেটরি অ্যাসাইন করতে হয়। এখন তোমার সিনারিও দেখে যদি তোমার কাছে আগে ডিফাইন করতে মনে চায় যে হ্যাঁ এটা তো কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম হয়, তার মানে সেখানে 100% K8 কে অ্যাড্রেস করতে হবে। বুঝতে পেরেছি? জি স্যার। আর বাকি যে থাকে K3 থেকে K7, এই K3 থেকে K7 আমাকে মাল্টিপল অ্যাসাইন করতে হবে। ক্লিয়ার? বলো। মাল্টিপল অ্যাসাইন বলে মাল্টিপল অ্যাসাইন বলতে যে দেখো K3 আছে, K4 আছে, K5 আছে, K6 আছে, K7 আছে, 1 2 3 4 5, এর ভিতরে মিনিমাম 3টাকে অ্যাসাইন করতে হবে। ওকে স্যার। বলো, এর থেকে ভেঙে বলা আর আমার পক্ষে সম্ভব নয়। বুঝতে পেরেছো? স্যার এটা তো 10 মার্কের থাকবে তাই না? আমি জানি না মার্ক কত থাকবে, মার্কের বিষয়ে তুমি প্রশ্ন দেখলে পাবা। স্যার কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং যদি একটা एग्जांपल দিতেন স্যার, যেমন এই দেখলে বুঝবো। আমি তো বললাম অলরেডি, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং তো বললাম যে এই যে তুমি একটা ক্লাসিফিকেশন প্রেডিকশন সিস্টেম করতেছো, যেখানে মেশিন লার্নিং ডিপ লার্নিং মডেল ব্যবহার করা হচ্ছে এবং সেখানে একটা অটোমেটেড সিস্টেম ডেভেলপ করা হয়েছে, তার মানে সেটা অবশ্যই কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। এবং এই ধরনের সিনারি থাকবে, প্যারা নিও না, চিল করো। বলো কোশ্চেন। হ্যাঁ স্যার, ঠিক আছে। স্যার অনেক সময় যদি K1 সিলেক্ট করি সেক্ষেত্রে কি আর ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালের দরকার আছে ন্যাচারালের ক্ষেত্রে? না, ওকে স্যার। দরকার নেই। এখন আসো যে সিপি আর হলো সিএ। এখন ইপি তে 7টা আছে, ইএ তে 5টা আছে। এখন তুমি এগুলাকে মোর সুইটেবল মেজরিটি দিয়ে তুমি ম্যাপিং করবা, এটা নিয়ে আমার কোনো কোয়েরি নেই। বুঝতে পেরেছো? মেজরিটি অ্যালাইন করে এমন জিনিসগুলোকে তুমি ম্যাপিং করার চেষ্টা করবে। স্যার এখানে যেটা যেটা ম্যাপিং করব সেটারই জাস্টিফিকেশন দেওয়া লাগবে শুধু, তাই তো? রাইট। তুমি যদি মনে করো যে ইপি 1 দিয়েছো বাট ইপি 2 তোমার ক্ষেত্রে কত বেশি মনে হচ্ছে না, বুঝতে পেরেছো, তাহলে ইপি 1 এর জাস্টিফিকেশন দিবা। এখন ইপি 2 বইলা তুমি বললা যে ইপি 2 হয় নাই, এটা এই কারণে হয় নাই, এই জাস্টিফিকেশনের প্রয়োজন নাই। ক্লিয়ার? তুমি জাস্টিফিকেশন দিবা কেন হয়েছে, শুধু এটুকু। জি স্যার। স্যার জাস্টিফিকেশন কি স্যার মানে 2 লাইন বা 3 লাইনের ভিতরে দিয়ে দিব? হ্যাঁ এরকমই, মানে 1 2 3 লাইনের ভিতরেই করবা। এত মানে অনেক কিছু বলতে তোমাদের বলতে বললে তো সারা দিন ধরে বলতে পারবা, বলা দরকার নাই। তো 1 2 লাইনে করো বাবা, আমি অনেক খুশি থাকবো। আর ফাইনাল খাতা সর্বশেষ এক্সাম 27 তারিখে এক্সাম দিতেছো, আমাকে 30 তারিখে জমা দিতে হবে। সো আমার কথা একটু চিন্তা করে মনে করে একটু কম কম লেখো, বেশি লেখা দরকার নেই। ঠিক আছে? সেকেন্ড বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু অনেক বড় কোশ্চেন এবং এখানে কিন্তু 3টাই তোমাকে ম্যাপিং করতে হবে এবং 3টার উপরে তোমার একটা ভালো মার্কিং থাকবে। এখন যে একজন অলরেডি জিজ্ঞেস করলো যে স্যার এটা কি 10 নাকি 8 নাকি কত থাকবে, তবে এই ক্ষেত্রে তুমি ধরে রাখো যে এগুলা মিনিমাম তোমার মানে 10+ নাম্বার থাকবে। বুঝতে পেরেছো? তো তোমরা যারা অন্তত পক্ষে শুধু পাস করতে চাও, স্যার আমি খালি একটা টপিক করব, একটা টপিক করে পাস করতে চাই, তারা আজকে যায় এই 20টা পয়েন্ট মুখস্থ করো, এই 3টা ম্যাপিং করা মোটামুটি একটা ড্রাফট মাথায় নিয়ে চলে যাও, তোমরা মানে এই জায়গা থেকে 10 থেকে 15 মার্কের অ্যানসার করতে পারবে। বুঝতে পেরেছো? ওকে স্যার। টপিক স্যার টোটাল 5টা স্যার। কি কি দিলাম? এটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম না। আরেকটা টপিক করবা, সেটা হলো যে কনক্লুশন এবং অ্যাবস্ট্রাকশন।
কিভাবে লিখে, কখন লিখে, এদের ভিতরে পার্থক্য কি, এদের ভিতরে ইয়া কি, এটা লেস ইম্পর্টেন্ট। স্যার কম্পারেটিভ অ্যানালাইসিস দেখাইছিলেন তো একটু আগে, হ্যাঁ, কম্পারেটিভ অ্যানালাইসিস তো দেখাইছিলেন। কম্পিউটার অ্যানালাইসিস দেখাইলাম, হুম। ছিল না তুমি? ছিলাম স্যার, মানে এখানে লেখেন আর কি প্রশ্নের মধ্যে না। কি বলো, কোশ্চেন, স্পেসিফিক কোশ্চেন বলো। আপনি টপিকে স্যার স্যার লেখেন না স্যার কম্পিটিটিভ এটা বলবো আমি কম্পিটিটিভ বলতে অ্যানালাইসিস সেই টপিকের এখানে কম্পিটিটিভ অ্যানালাইসিস লেখেন নাই এক থেকে 6 স্যার এটা বলবো। ও আচ্ছা, এটা মানে একই তো, আমি সংক্ষেপে লিখছি, বুঝতে পেরেছো? রেজাল্ট অ্যানালাইসিস, রেজাল্ট অ্যানালাইসিস এন্ড ডিসকাশন, টপিকের নাম হলো এটা। এর ভিতরে রেজাল্ট পরে, ডিসকাশন পরে, কম্পারেটিভ অ্যানালাইসিস পরে, অ্যাপ্লিকেশন স্টাডি পরে। টপিকের নাম মূলত হচ্ছে রেজাল্ট অ্যানালাইসিস এন্ড ডিসকাশন। আর এর ভিতরে হচ্ছে এই যে রেজাল্ট, অ্যাপ্লিকেশন স্টাডি, ডিসকাশন, অ্যাকুরেসি, এই যে কনফিউশন ম্যাট্রিক্স, এগুলো সব হলো এটার ভিতরে, বুঝতে পেরেছো? জি স্যার। মনে হয় একটু ক্লিয়ার করে লিখে দেওয়া উচিত। দেখো, এখন এটার ভিতরে কি পড়ে? রেজাল্ট। এটার ভিতরে পড়ে হলো কম্পারেটিভ অ্যানালাইসিস, ঠিক আছে? তারপরে পরে হলো অ্যাপ্লিকেশন স্টাডি, তারপরে পরে হচ্ছে তোমার হচ্ছে যে রেজাল্টের ভিতরে কি, যে অ্যাকুরেসি, প্রিসিশন, এগুলা। তারপরে তোমার পরে হচ্ছে যে ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, সিএফ ম্যাট্রিক্স বলে যেটাকে আর কি। তারপরে তোমার পরে হলো ইথিক্স, তারপরে তোমার পরে হলো তোমার ইয়া কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। এটার ভিতরে আবার তিনটা: নলেজ প্রোফাইল, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম অ্যাট্রিবিউটস, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম অ্যাক্টিভিটিস। 4 নম্বরে পরে হলো তোমার আর কি আছে, যে অ্যাবস্ট্রাক্ট, কনক্লুশন। আর কিছু পরে কি, আমার তো মনে পড়তেছে না রে, আর কিছু বাকি আছে কি বলো তো? স্যার ইথিক্স। কিছু তো হয়েছে। স্যার মডেল ইভালুয়েশন। মডেল ইভালুয়েশন বলতে কি বোঝাচ্ছ বলো তো? স্যার কনফিউজিং ম্যাট্রিক্স। মডেল ইভ্যালুয়েশনে তো রেজাল্ট অ্যানালাইসিস। কনফিউশন ম্যাট্রিক্স তো বললাম বাবা, আমাকে যদি একটা কিছু বলে, যেমন ধরো বললো যে আমার এখানে একটা রেজাল্ট আসছে এরকম, যেখানে ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ এরকম, তারপরে বলা হলো যে আমার রেজাল্টটা ভালো করার জন্য আমার কোনগুলোকে প্রায়োরিটি দিতে হবে। হ্যাঁ, ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ প্রায়োরিটি দিতে হবে, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ সেটা নেগেটিভ রোল প্লে করতে পারে, ঠিক আছে? এগুলো পুরো ডিসকাশন, যে কোনগুলা মানে ইনফ্লুয়েন্স তৈরি করবে, কোনগুলা এফিশিয়েন্টনেস বাড়াবে, কোনগুলো এফেক্টিভনেস বাড়াবে, এগুলো তোমাকে আলোচনা করা। এগুলোই হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স বা রেজাল্টের ইয়া। আর মডেল ইভালুয়েশন মানে তো এই পারফরম্যান্স ম্যাট্রিক্স, যেটাকে আমি রেজাল্ট বলতেছি, যে অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, ফোন স্কোর। অ্যাপ্লিকেশন স্টাডি মানে কিভাবে আমি একটা রেজাল্ট শুরু থেকে শেষ পর্যন্ত, কোর থেকে স্ট্রং পর্যন্ত গেলাম, অনেকগুলো ধাপ আছে, সেই ধাপগুলোকে যদি আমি আমার অ্যানালাইসিস করি, সেটা আবার হয়ে যাবে কম্পারেটিভ অ্যানালাইসিস। সবই তো রিলেভেন্ট, একটার সাথে আরেকটা রিলেভেন্ট। হ্যাঁ স্যার, এটা তো কোয়ালিটেটিভ রিসার্চেরটা বলছিলেন স্যার, কোয়ান্টিটিভ এরটা কেমন হবে? সরি, কোয়ান্টিটিভ এরটা বলছিলেন স্যার, কোয়ালিটেটিভ মডেল অ্যানালাইসিস কেমন হবে স্যার? এটা কে করলা কোশ্চেন বলো তো? স্যার আমি। তোমার যদি মনে হয় যে ফাইনাল পরীক্ষার আগে তোমাদের রাতের বেলা ক্লাস নিতেছি, মানে অন্তত পক্ষে একটু চাপাই চুপাই না দেই, এখন কোয়ালিটেটিভের ধাপ হলো অন্যরকম, সেখানে ইন্টারভিউ করতে হবে, সেখানে তোমাকে মানে টেক্সচুয়াল বেস সার্ভে করতে হবে, সেগুলোর তো অ্যানালাইসিস অন্যরকম, সেটা নিয়ে আলোচনাই করি নাই। সো জাস্ট কিপ ইট সাইলেন্ট, ওইটা আপনি কোশ্চেনই হবে না। ক্লিয়ার? জি স্যার। তুমি শুধু কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ দেখো, আর কিছু দরকার নাই।
এখন আসো, এখন আমি আমার সাইড থেকে শেষ। এখন এগুলা থেকে ডিসকাশন হবে, এগুলা থেকেই ঘুরায় ফিরে অনেক কিছু দিবে, ওগুলা তোমাকে লিখে আসতে হবে। এখন আমাকে বলো যে তোমাদের কোনো স্পেসিফিক কোয়েরি আছে কিনা। স্যার পিডিএফ টা দুইটা দিছিলেন স্যার, আর কি স্যার পিডিএফ দিবেন স্যার? কিসের পিডিএফ দিয়েছিলাম? ওই যে স্যার কেপি কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের পিডিএফ দিছিলেন। আর কোনো কিছুর জন্য পিডিএফ নাই। পড়তে থাকো, পড়তে পড়তে যদি মনে হয় যে স্যার আমি আবার সাগরে হারাই গেছে, আবার আপনার দরকার, আমাকে ডাইকো, ঠিক আছে? মেবি অনেকেই জয়েন করতে পারে নাই, যারা জয়েন করতে পারে নাই তাদের কাছে মেসেজগুলো পৌঁছায় দিও। জি স্যার। সিলেবাসের ওইটা স্যার কি মুছে ফেলছেন স্যার? হ্যাঁ, সিলেবাসের ওইটা যেটা লিখছিলেন ওটা কি মুছে দিছেন? একটা টপিক লেখা বাদ আছে। মুছে না দিলাম? ও আচ্ছা ঠিক আছে, আমি কারেক্ট করে নেব। বলেন আর কি কিভাবে হেল্প করতে পারি আপনাদের? স্যার মন খুলে মার্ক দিয়ে, হ্যাঁ, মন খুলে একটু মার্ক দিন স্যার, তাহলে হেল্প হবে আর কি আমাদের। মন খুলে মার্ক দিব ইনশাআল্লাহ, দোয়া করে দেন মন খুলে মার্ক দিতে পারি। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। সিরিজ প্লে হবে স্যার। স্যার আপনি চাইলেই পারবেন স্যার। হ্যাঁ, আমি চাইলে তো অনেক কিছুই পারি, কিন্তু যে একটা টপিক আছে এথিক্স, তো এথিক্স মেইনটেইন করতে হবে। আচ্ছা রিপিটেবল মডেল বলে আর কি, ধরেন অ্যাকুরেসি, প্রেসিশন, রিকল এইগুলা দেয়া আছে অনেকগুলা মডেলের উপর, সেক্ষেত্রে কোনটার উপর আমি ফোকাস দিব? এখানে দুইটা কোশ্চেন হতে, মানে দুইটা কোশ্চেন হয় সাধারণত। হ্যাঁ। যে একটা হইলো যে তুমি রিয়েল ওয়ার্ল্ডে কোন মডেলটা ভালো কাজ করবে, হুম। আর একটা হলো যে তোমার কাছে মানে টাকা পয়সা কোনো কিছুর ঘাটতি মারতে নেই, অ্যাকচুয়ালি কোনটা ভালো। আচ্ছা। বুঝতে পেরেছো? তো যখন রিয়েল ওয়ার্ল্ডের কথা বলা হয় তখন সবসময় চেষ্টা করতে হয় যে এফিশিয়েন্ট মডেল কোনগুলো। আচ্ছা। সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে মডেলের সাইজ, কস্টিং এগুলো যাদের কম এবং রেজাল্টটা মোটামুটি ভাবে গ্রহণযোগ্য, তখন সেটাকে আমরা হচ্ছে হাই প্রায়োরিটি দিয়ে বিবেচনা করি এবং বেস্ট মডেল বলি। আর আরেকটা বলা হয় যে রিয়েল ওয়ার্ল্ডে আমার অ্যাপ্লাই করার দরকার নাই, আমি শুধুমাত্র পার্সোনালি আমি বলবো তোমার যত যাবতীয় যত রিসোর্স প্রয়োজন, যত মানে হাই কম্পিউটার হাই কনফিগারেশন প্রয়োজন তোমার দিছি। তো সেই ক্ষেত্রে তুমি স্পেসিফিক ভাবে যেটার অ্যাকুরেসি সর্বোচ্চ বেশি, প্রিসিশন সর্বোচ্চ বেশি, রিকল সর্বোচ্চ বেশি, সেগুলোকে চুজ করবে। জি স্যার, বুঝতে পারছি। তাহলে শেষ করি বাবা।